দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। দর্শক, আমরা কিন্তু এখন আমাদের সৌন্দর্য বিষয়ে বেশ সচেতন। সবাই যারা ঘরে থাকেন তারাও সচেতন, আর যারা বাইরে বের হন তারা তো অবশ্যই। তো আমাদের স্কিন বা হেয়ারের নানান ধরনের সমস্যার জন্য আমরা কাদের কাছে শরণাপন্ন হই? যারা আমাদের স্কিন এবং হেয়ারের সলিউশন দেন তাদের কাছে যাই। আর আজ আমরা আমাদের স্টুডিওতে যাকে নিয়ে এসেছি তিনি বলা চলেন আমাদের বাংলাদেশের স্কিন অ্যান্ড হেয়ার সলিউশন ইন্ডাস্ট্রির পায়োনিয়ার এবং আমাদের সকলের অত্যন্ত প্রিয় ন্যাশনাল স্কিন সেন্টারের চেয়ারম্যান ডক্টর, আমাদের সকলের প্রিয় অধ্যাপক ডক্টর এম.ইউ কবির চৌধুরী। স্যার কেমন আছেন? ভালো স্যার, আপনাকে অনেকদিন পর আবার পেয়েছি। আমার হাজারটা প্রশ্ন আছে, আমি জানি না দর্শক আর কি প্রশ্ন করবে। সো প্রথমে স্যার যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ এটা ছড়িয়ে যাচ্ছে বা এটা নিয়ে সবাই বেশ কনসার্ন, সেটা হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ স্কিনের বা চর্মরোগ, স্ক্যাবিস বোধ হয় এটার নাম স্যার। এটা খুব বেশি ছড়িয়ে যাচ্ছে এবং সবথেকে আতঙ্কের বিষয় হচ্ছে এটা নিয়ে কি ছোঁয়া আছে। স্যার, এটা নিয়ে একটু জানতে চাই যে অ্যাকচুয়ালি আমরা যতখানি আতঙ্কিত হচ্ছি ততটুকু কি আসলে আতঙ্কিত হওয়া উচিত কিনা? স্কেবিস একটা পরজীবী সংক্রান্ত একটি চর্মরোগ, যেটাকে বলা হয় সার্কোপ্টিক স্কেবি নামে একটা পরজীবী। এটা কোনো ব্যাকটেরিয়া না, এটা যেটা খালি চোখে দেখা যায়, মাইক্রোস্কোপ লাগে না। তো এটা একটা অত্যন্ত সংক্রামক ব্যাধি। যদি মার হয় বাচ্চার হবে, বাচ্চার হলে আরেক বাচ্চার হবে। পুরা এখন বাংলাদেশে এটা গ্রামে গঞ্জে শহরে কোথায় আর বাকি নাই। এমনকি আমি রুগী দেখতে গিয়ে আমার হাতে লাগে, আমার হয়ে যায়। এটা এত ছোঁয়া আছে। তাই যখন এটা হয় আমরা খুবই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা অসহ্য চুলকানো হয় এবং রাতে চুলকানো হয়। যদি কেউ বলে আমার রাতে চুলকায় এবং চুলকাইতে ঘুম ভেঙে যায়, শুইতে গেলেই চুলকায়, তখন বুঝতে পারি স্কেবিস কিনা আমার প্রথম। কারণ এখন আমরা এন্ডেমিক বলি, দেশে অনেক এন্ডেমিক অবস্থা, মানে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে অনেক জায়গায় অফিসে। এখন এই যে স্কেবিস, এর ট্রিটমেন্ট কিন্তু অতি সহজ। আমরা আগে ট্রিটমেন্ট করেছি, তিনবার লাগাইলে এটা ভালো হয়ে যায় 7 দিন পর পর। এখন দেখা যাচ্ছে এই সার্কোপ্টিক স্কেবি এর উপরে বেশ পেপার পাবলিশ হয়েছে, ইটালিতে বেশ রিসার্চ হয়েছে। তো দেখা যাচ্ছে যে ওই সংক্রামক ব্যাধিটি আবার ওষুধ রেসিস্ট্যান্ট ডেভেলপ করছে, কাজ করে না। এটা সবচেয়ে ভয়ঙ্কর। আরেকটা হলো ট্রিটমেন্ট ফেইলিওর। ওরা করে কি, একটা ফ্যামিলিতে 5 জন মেম্বার, একজন টিকিট কেটে আসে, একজন ওষুধ দিলে 5 জন ভালো হবে না। আচ্ছা, তো এটা একটা মহা সমস্যা। আর একসময় তো 5 জন দেখা ব্যয় সাপেক্ষ, ব্যয়বহুল। তো আমি যেটা করি, একজন পরিবারে বাচ্চাকে নিয়ে আসছে, পরিবারে তারা 3 জন বাবা মা। তো আমি করি কি, বাবা মার জন্য প্রেসক্রিপশন আমার কাছে প্রিন্ট করাই থাকে, এটা জানি কি ওষুধ, ওইটা আমি দিয়ে দিই সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, যে আপনার শুধু ওষুধটা কিনবেন, কোনো প্রেসক্রিপশন কোনো ভিজিট লাগবে না। তবু ট্রিটমেন্ট না করলে লাভ নাই। বাচ্চাদের সবচেয়ে বড় সমস্যা, দীর্ঘকাল সার্কোপ্টিক স্কেবি যদি থাকে, তখন আবার সেকেন্ডারি ইনফেকশন হয়, স্ট্রেপ্টোককাস জীবন হয় এবং এতে কিডনি সমস্যা হতে পারে। তাই বাচ্চাদের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। এবং স্যার একটু জানতে চাই, সেটা হচ্ছে এটার কি কোনো স্পেসিফিক কারণ আছে যে এই জিনিসের সংক্রমণ হলে বা এটার সংস্পর্শে আসলে, অথবা যদি একটু স্যাঁতস্যাঁতে জায়গায় কেউ থাকে, এমন কোনো কারণ আছে কিনা? পরিষ্কার পরিচ্ছন্নতা অতি, আর যেখানে ঘন বসতি, আমরা প্রায় দেখি মাদ্রাসার ছাত্র অনেক বেশি হয়, ওরা একসঙ্গে থাকে, ফ্লোরে ঘুমায়, এই কারণে। আর এত কাছাকাছি থাকে, সেখানে ভালো গোসল করার ব্যবস্থা থাকে না, এইসব কারণে। এটা কিন্তু শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই রোগটা হয় না। সেজন্য যারা উচ্চ সমাজে কিন্তু খুব কম হয়, মধ্যবিত্ত কম হয়, নিম্নবিত্ত আরও বেশি হয়, গরিবদের আরও বেশি হয়। যেমন আমার মনে পড়ে মুক্তিযুদ্ধের সময় এই যে শরণার্থী শিবির ছিল কলকাতায়, বনগাঁ এইসব এলাকায়, তো এমন হারে স্কেবিস দেখা দিল, ওরা নাম দিল জয় বাংলার রোগ। আচ্ছা, মানে ওরা হয়তো অনেকটা ঠাট্টা করেই বলতো যে সব বাঙালির রোগ হয়ে গেছে এই। এবং মুক্তিযোদ্ধা ক্যাম্পে অনেক দেখা দিয়েছিল এগুলি। আমি চিকিৎসক ছিলাম, আমি জানি চিকিৎসকতা, ওই সময় মেডিকেল সিনিয়র স্টুডেন্ট। তো এই যে এত কারণ, ঘনবসতি, পয় নিষ্কাশন অব্যবস্থা, এই কারণগুলির কারণে এই রোগটা হয়। তাই আমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, মানুষকে যদি বুঝাইতে পারি, আমরা যদি মেসেজ দিতে পারি, বিভিন্ন এই যেমন সোশ্যাল মিডিয়া অনেক আলোচনা করে, এই আলোচনার মাধ্যমে মানুষ বোঝানো যে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, বিছানার চাদর, বালিশের কভার, নিজের অন্তর্বাস, বহির্বাস, যত কাপড় চোপড় আছে সব গরম পানি দিয়ে ধুইতে হবে, হয় রোদে শুকাবে নাহলে ইস্ত্রি করবে, নাহলে কিন্তু জীবাণুটা মারা যাবে না। জীবাণুটা হাঁটতে পারে, 24 ঘন্টা বেঁচে থাকে বাইরে। অত বিছনায় আরেকজন আসলে, এমনকি আমার রুগী লন্ডন থেকে আসছে স্কেবিস নিয়ে। কী ব্যাপার, তুমি কোথায় স্কেবিস পেলা? ওই যে সিটে একজন যে বাংলাদেশ থেকে লন্ডন গিয়েছে, ওই ভদ্রলোকের স্কেবিস ছিল, ওই আসার সময় আরেক ভদ্রমহিলা বসে গেলেন, তার স্কেবিস হয়ে গেছে। এমন আছে একটা রোগ। তাই এটার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন মানুষকে যদি আমরা সচেতন করতে পারি, তাইলে কিন্তু এখন এটা মহামারী অবস্থা দেখা দিচ্ছে, ঘরে ঘরে স্কেবিস। এখন আর কোনো নিম্নবিত্ত, মধ্যবিত্ত, গরিব নাই, সব প্রায় ঘরে ঘরেই দেখা দেয়।
আচ্ছা স্যার, স্ক্যাবিসটা আসলে আমরা কিভাবে বুঝবো? আপনি একটা সিমটম বলছিলেন যে রাতে যদি বেশি চুলকায় তাহলে আমরা প্রথমেই ধরে নিব যেটা স্ক্যাবিস। এছাড়া আর কোনো সিমটম আছে কিনা যেটা আমরা বুঝবো যে না এটা নর্মাল চর্মরোগ না? হালকা ফুসকুড়ি দেখা যায় সাধারণত আঙ্গুলের ফাঁকে, শরীরের ভাঁজে যত ফোল্ড আছে এই হয়, আর আঙ্গুলের ফাঁকে, অথবা এই যে কবজিতে, এই কতগুলি জায়গা, এগুলো প্রি ডেলিকেট সেন্টার বলে, ওইসব জায়গার মধ্যে হবে। এবং বিশেষ করে ওই স্কেবিস ওইসব জায়গা হবে। আজকাল আগে আমাদের দেশে নরওয়েজিয়ান স্কেবিস আছে, অর্থাৎ দেখতে একজিবার মতো লাগে। আমি জীবনে 2-3টা রোগ দেখছি। এখন থেকে আমাদের বাচ্চাদের নরওয়েজিয়ান স্কেবিস হয়ে যাচ্ছে, বিকজ স্কেবিসের ঘনত্ব, ওই সার্কোপ্টিস স্কেবিস জীবাণু যদি বেশি হয় তখন এটা ক্রাস্ট হয়ে একটা একজিবার মতো হয়ে যায়। তো দেখতে অনেক সময় একজিবার মতো লাগে, এবং ওই চুলকানোর জায়গায় ফুসকুড়ি হবে, অথবা একটা দেখা যায় প্রদাহ হবে, এবং বাচ্চা অনেক চুলকাবে, বড়রাই অনেক চুলকাবে। তো ওই জন্য ওই দুই জিনিসটাই, চুলকানো রোগী এটাকে বলে, চুলকানোটাই প্রধান সমস্যা। ধন্যবাদ স্যার আপনাকে। আবার অনেকে দেখা যায় যে ঘরে বসেই কোনো একটা হোম রেমেডি সেটার উপর অ্যাপ্লাই করার চেষ্টা করে, এটা নিশ্চয়ই বেশ ক্ষতিকর। এই আগের দিনে গন্ধক, যেটাকে সালফার বলা হয়, ওইটা লাগলে ভালো হইতো। তারপর বেঞ্জাইল, এখন এই ওইগুলি ব্যবহার হয় না। ভালো ভালো ওষুধ আছে, যেমন এখন পারমিট নামে একটা ক্রিম আছে, এই ক্রিমটা যদি পরপর 3 দিন লাগানো হয়, তারপর দেখা গেলো নাই ভালো হয়ে যায়। তখন আবার আমরা 7 দিন পরপর দিই, 10 দিন পরপর, যাতে আবার নয়। রিইনফেকশনটাই সবচেয়ে বড় সমস্যা এই স্কেবিসের, বারবার হয়। এই জন্য রিইনফেকশন যাতে না হয় সেজন্য সাবধান করে দিই পরিবেশ সবাইকে। একটা ছাপানো কাগজ আছে, কি করবে না করবে নির্দেশিকা দিয়ে দেই, যাতে এই অন্য মানুষের না হয়। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আপনাদেরকে বলতে চাই, যেহেতু স্ক্যাবিসটা এখন অনেক বেশি ছড়িয়ে যাচ্ছে, আপনারা অবশ্যই যদি বুঝতে পারেন যে আপনারা স্ক্যাবিসে আক্রান্ত, আপনারা একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং তার কাছ থেকেই ট্রিটমেন্ট নেবেন। আপনারা নিজেরা ঘরে বসে থাকবেন না, এটা একটা বিনীত অনুরোধ আপনাদের কাছে। স্যার, আরও বিভিন্ন চর্মরোগ আছে যেগুলো নিয়ে আমরা বেশ কনসার্ন, এবং সেগুলো দেখা যায় সব থেকে বেশি এফেক্ট করে হয়তো বা ফেসে। স্যার, কি কি ধরনের চর্মরোগ নিয়ে আসলে আপনার কাছে এখন পেশেন্টরা আসছে? আর যে ফেস যখন কথা আসছে, কারণ মানুষ সৌন্দর্যের প্রতীক হলো ফেস, ফেস ভ্যালুটা হলো ফেসের মধ্যে। তো এইখানে সবচেয়ে যেটা হয়, বাচ্চারা এই বয়ঃসন্ধি থেকে শুরু হয় ব্রণ। আচ্ছা, অনেক রোগীরা আসবে ব্রণ 12 বছর 13 বছরে, কিন্তু অ্যাকচুয়ালি 12 বছর 13 বয়সে বয়ঃসন্ধি করে ব্রণের কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। শাকসবজি খাবে, পরিষ্কার পানি দিয়ে মুখ ধোবে, বারবার মুখ ঘন ঘন মুখ দেবে না, প্রয়োজনে মুখ ধোবে, এবং শাকসবজি খাবে, ফলমূল খাবে, তেল জাতীয় খাবার কম খাবে। ওই সব ক্ষেত্রে বাচ্চাদের যদি আমরা উপদেশ দিই যে হ্যাঁ, কোনো চিকিৎসা কিন্তু ব্রণটা ভালো হয়। আর ফেসে যে রোগগুলো হয়, তার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে ফেসে অনেকের এই খোটাখুটির জন্য দাগ হয়ে যায়, বলে আমার বাম্পস হয়েছে। এই বাম্পস মানে উঁচা উঁচা কিছু, তো ওইগুলো কিন্তু এক ধরনের ব্রণ। তাই ব্রণ আমরা চেষ্টা করব টিনেজদের চিকিৎসা না দিতে। মাকে বুঝাইতে হবে যে এটা একটা সময় চলে যাবে, তার এই হরমোনটা দরকার, নাইলে তার যৌবন আসবে না, সে শিশু থেকে যাবে। ওই হরমোনের জন্য এটা হয়। তো ওই জিনিসটা সবচেয়ে বেশি। ফেসের আর একটা বড় প্রবলেম হলো, আমাদের সবাই ফর্সা হতে চায়, এই জন্য ফর্সাকারী ক্রিম ব্যবহার করে। এই ফর্সাকারী ক্রিম নাম দিয়ে অনেকে স্টেরয়েড ব্যবহার করে। ওই স্টেরয়েড কিন্তু ত্বকটা 2টা কাজ করে, পাতলা হয়ে যায়, 2 নম্বর ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে, এই জন্য একটু লাল লাল দেখা যায়। আর যখন এটা এই ত্বকে যেটা বললাম পাতলা হয়ে যায়, অ্যাট্রফি ডেভেলপ করে, তখন স্কিনটা সাদা হয়ে যায়, মনে করে যে আমি বোধহয় ফর্সা হয়ে যাচ্ছে, কিন্তু এটার সাইড এফেক্ট অনেক বেশি। এছাড়া ফর্সাকারী অনেক কিছু দেওয়া হয়, গ্লুটাথিয়ন ইনজেকশন দেওয়া হয়। গ্লুটাথিয়ন ইনজেকশন, অ্যাকচুয়ালি গ্লুটাথিয়ন এটা একটা প্রোটিন, এবং এটার সাইড এফেক্ট হলো মেলানোসাইটের অ্যাক্টিভিটি কমে যায়। ওই সাইড এফেক্ট দিয়ে এটার কাজ করা হয়। তো একটা ইম্পর্টেন্ট জিনিস গ্লুটাথিয়ন সম্বন্ধে, গ্লুটাথিয়ন কিন্তু লাগাইলে কোনো কাজ হবে না, কিন্তু অ্যাবজর্ব হয় না। গ্লুটাথিয়ন অনেকে যে গ্লুটাথিয়ন লোশন ক্রিম এগুলো, এটা বলে যে অ্যাবজর্ব হয় না, কোনো কাজ করে না। 2 নম্বর হলো গ্লুটাথিয়ন খেলেও কাজ করে না, কারণ গ্লুটাথিয়ন ট্যাবলেট যখন পেটে যায়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে মিশিয়ে কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তো কেবলমাত্র চিউইং ট্যাবলেট চুষে যদি গ্লুটাথিয়ন খায়, ডাইরেক্টলি অ্যাবজর্ব ফ্রম দি বাক্কাল মিউকোসা, তো এটা কাজ করে। আর ইনজেকশন, আইভি ইনজেকশন খুব ভালো কাজ করে, এবং এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। এটা যেমন সিঙ্গাপুরে ওরা দিতে দেয় না, অনেক দেশে এটা মানে এটা একদম নট বহুল প্রচারিত হয়, বিকজ সাইড এফেক্টের জন্য। ফিউচার সাইড এফেক্ট আমরা জানি না, কারণ যে জিনিসটা মানুষের রংটাকে এত বেশি কমিয়ে দেয়, এটার কি সাইড এফেক্ট আছে, সেই জন্য এটা খুব, যদিও আমাদের থার্ড ওয়ার্ল্ডে খুব এটা পরিচিত না, অ্যান্ড ফার্স্ট ওয়ার্ল্ড যারা এমনি সাদা, তারা তো সাদা হওয়ার দরকার নাই। এই জন্য এটা পশ্চিমা দেশে খুব বেশি এটা ব্যবহৃত হয় না। ইন্দোনেশিয়াতে হয়, মালয়েশিয়াতে হয়, আবার সিঙ্গাপুরে খুব বেশি হয় না, আমাদের দেশে বেশ হয়, ইন্ডিয়াতে হয়। এবং এটা বেশ মানুষ ব্যবহার করে, দাম বেশি বলে মানুষ করে না, তাহলে আরও বেশি করতো। কিন্তু স্যার এখন তো তারপরও বেশ শোনা যায় যে গ্লুটাথায়ন ইউজ করছে অনেকে। আবার স্যার গ্লুটাথায়নের প্রাইসটা নিয়ে অনেক ঝামেলা আছে, অনেক জায়গায় দেখা যায় খুবই সস্তায় পাওয়া যায়, আবার অনেকে দেখা যায় খুব এক্সপেন্সিভ। স্যার কারণটা কি?
কারণ হলো একটা ইনজেকশন যদি 45,000 টাকা হয়, কেউ এটা 10 জনকে ভাগ করে দেয়, কেউ 5 জনকে ভাগ করে দেয়, এটা ডিপেন্ডস অন দি যে অপারেটর সে কিভাবে দেয়। আচ্ছা, এই জন্য দাম তো এটা নির্দিষ্ট করাই আছে। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার এখন একটু আসি যে এই যে অনেকে বডি শেপিং এর একটা বিষয় চলে আসে, অথবা কন্ট্যুরিং বলে, বডি কন্ট্যুরিং এন্ড অল, এগুলোর জন্য অনেক ট্রিটমেন্ট আমরা এখন দেখছি এগুলো হচ্ছে। স্যার এগুলো আসলে কতটুকু সেফ বা কতটুকু কার্যকর? অ্যাকচুয়ালি লাইপোলাইসিং করা হয় আমাদের দেশে। লিপিড যে শরীরে চর্বির কারণে মানুষ চর্বির কারণে বডি শেপটা স্থূল হয়ে যায়, তখন কেউ চায় 36, 32 আর 36 মানে প্রপার বডি শেপ এই শেপ করবে। তো ওই শেপিং এর জন্য ক্রায়োলাইপোলাইসিস, ক্রায়ো মানে ঠান্ডা দিয়ে এইগুলিকে কমানো হয় চর্বিটাকে। কোন জায়গায় লেজার লাইপোলাইসিস করা হয় নিডিল দিয়ে, আবার লাইপোসাকশন করা হয়। মানে আসল জিনিস হলো লাইপো, চর্বিটাকে এটা করা হয়। কিন্তু এটার বড় জিনিস হলো যত নন ইনভেসিভ তত ভালো। ইনভেসিভ মানে ওই সুই দিয়ে যদি চর্বি বের করা হয়, এটা অনেক সময় অ্যাম্বুলাস ফর্ম করে শরীরে। অ্যাম্বুলা মানে চর্বি যদি কোনো কার রক্তের করে ভিতরে ঢুকে যায়, বেইনের মধ্যে, আর্টারির মধ্যে, তখন এটা অ্যাম্বুলাস শরীরে কিন্তু অনেক ক্ষতি করতে পারে। অ্যাম্বুলাস মানে রক্তের মাধ্যমে কোনো জায়গায় ব্লক সৃষ্টি করতে পারে। এই জন্য নন ইনভেসিভ লেজার লাইপোলাইসিস যেটা এখন করা হয় ভালো, উইদাউট এনি মানে ছিদ্র না করে। আরেকটা করা হয় যেমন ক্রায়ো ঠান্ডার মাধ্যমে করা হয়। এগুলি বেশ প্রচলিত, ভালো। সাইড এফেক্ট ডিপেন্ডস অন কারা করতেছে, কোন মেশিন দিয়ে করতেছে, অপারেটরকে, তার এই অভিজ্ঞতা কি, তার লেখাপড়া কি, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, যেখানে সেখানে করলে হবে না, অবশ্যই দক্ষ একজনের হাতে করতে হবে। এগুলি প্রচলিত আছে, হচ্ছে। কারণ এখন অনেক কিছু এফডিএ কন্ট্রোল করে, কিন্তু আজকাল চাহিদার অনুসারে অনেক কিছু এফডিএ মানে যে ড্রাগ অথরিটি অফ আমেরিকা, ওরা অনেক কিছু দিয়ে দিচ্ছে। যেমন বটক্স ফিলার এক সময় নিষিদ্ধ ছিল, এখন তারা এটাও অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে। আচ্ছা স্যার, বোটক্স ফিলার নিয়ে এখন আর একটু কথা বলবো। বোটক্স ফিলারটা আসলে এখন এত বেশি জনপ্রিয়, মানে এটা অনেকের জন্য ডাল ভাত হয়ে গেছে। যে কোনো একটা কিছু ফেশিয়াল ফিচার চেঞ্জ করার ক্ষেত্রে হোক বা যেটাই করা হোক, আপনি যেটা বললেন নন ইনভেসিভ যে প্রসিজিওর, তার মধ্যে বোটক্স অ্যান্ড ফিলারটা বেশি কাজ করে। এবং দেখা যায় যে অনেকে ভি শেপ করার ক্ষেত্রেও হয়তো বা ইউজ করছে। স্যার এটা আসলে কতটুকু সেফ আমাদের জন্য? অ্যাকচুয়ালি বটক্সটা একটা জীবাণু, ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম একটা রোগ জীবাণু। এটা একটা পয়জনাস একটা জীবাণু। ও টক্সিনটা দিয়েই এই ইনজেকশন দেয়। এটা কিন্তু ইনভেসিভ, নন ইনভেসিভ না, কিন্তু উপরে এটা ফাইন রিঙ্কেল কমানোর জন্য। ফাইন রিঙ্কেল কমানোর জন্য ইনজেক্ট করা হয়। তো ইনজেক্ট এটা কী করে, এটার সাইড এফেক্ট হলো ওখানকার নার্ভগুলিকে প্যারালাইজ করার কারণে যে একটা মানুষ বার্ধক্যে আসছিল, কুচকিয়ে যাচ্ছিল, রিঙ্কেল হচ্ছে, ফাইন রিঙ্কেল, এটা যখন ওই মাসেলটা তখন তার টোন ফিরে পায়, কারণ ওই নার্ভটা কাজ করে না ওই বটক্স দেওয়ার কারণে, তখন টান দেখা যায়, ফাইন রিঙ্কেল থাকে না। এবং প্রবলেম হলো এটা বারবার দিতে হয়। আর এটা আরেকটা জিনিস, যেমন চোখের নিচে দিল, এখন যে দিল সে তো অভিজ্ঞ না, এত বেশি দিল ট্রসিস হয়ে চোখের নিচটা নিচে নেমে দিতে পারে, ট্রসিস, চোখে ক্ষতি হতে পারে। এই জন্য যদি ভালো হাতে করে এটা ভালো, কিন্তু এটা বুঝতে হবে একবার জীবনে করলে হবে না, বারবারই যে করবে আগের থেকে হিসাব কিতাব করে নামতে হবে, এটা বারবার করতে হবে। ফিলার্স তো ইনভেসিভ, ফিলার বিভিন্ন ফিলার, হাইড্রোলিস ফিলার আছে, অনেক ধরনের আজকাল ভালো ফিলার আছে। আগে ফিলার যখন তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যেত, আজকাল ফিলার করে বেশিক্ষণ। আবার ফিলারে বড় প্রবলেম দেখা গেল ডান দিকের গেল বেশি উঁচা, বাম দিকের গেল। স্যার এটা আমি বলতে চাচ্ছিলাম যে এতে হলো কি, ওইটা কিন্তু বের করা যাবে না, মলিকুলটা ঢুকানো যাবে ওয়ান ওয়ে, এটা আর সিরিজে বের করা যায় না, তখন ওইটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। এই জন্য যারাই ফিলার করবে চিন্তা করতে হবে, আগের ইতিহাস দেখতে হবে, কার কাছে ফিলার করে যাচ্ছি, ওনার আগের ইতিহাস কি, আগের রুগীদের কী অবস্থা বুঝে শুনে যেতে হবে। কারণ ফিলার যদি উঁচা নিচা হয়, আরেকটা আজকাল লিপকে অগমেন্টেশন করা হয়, লিপটা পাতলা একটু পুরো করতে হবে, ওখানে ফিলার দেওয়া হয়, ফিলার দিয়ে ওখানে হাইড্রোলিক অ্যাসিড দেয়। তো ওইটা দেওয়ার পরে বেশ লিপটা ফোলা লাগে, ভালো সুন্দর লাগে। লিপস্টিক দিলে দেখা যেত না, এখন আর দেখা যায়। এটা অনেক, যেমন গামি স্মাইল ছিল না, গামি স্মাইল হচ্ছে, অনেক কিছু ব্যাপার আছে। তো এইটাও আরেকটা ফিলার দিয়ে করা হয় লিপে। এইগুলি অনেকটা সাময়িক, এবং এটা কার জন্য প্রয়োজন, এটা তো আর একটা গ্রামের একটা মহিলা কৃষকের প্রয়োজন নাই, এটা প্রয়োজন যারা বিশেষ করে মিডিয়া ব্যক্তিদের প্রয়োজন হয়, আবার যারা সমাজে উচ্চবিত্ত তাদের সময়, যারা টিভির সামনে আসে অথবা যারা বিভিন্ন প্রোগ্রামে যায় তাদের দরকার হয়। আমরা আরো কথা বলবো এই বিষয় নিয়ে, আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন লাইফ অ্যান্ড বিউটি, এবং আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় কবির চৌধুরী স্যার। আমরা তার কাছ থেকে জানছি আমাদের স্কিন এবং হেয়ারের নানান সমস্যা। স্যার, আমরা বোটক্স ফিলার নিয়ে কথা বলছিলাম, এগুলো বেশ জনপ্রিয়, কিন্তু বুঝে শুনে আসলে করতে হবে, যেহেতু এটা একবার করলে বেশ
ভালোই কিছুদিন থাকে। স্যার এখন একটু আমরা হেয়ার নিয়ে কথা বলি। হেয়ারের আমার মনে হয় যে এখন সবাই কম বেশি হেয়ারের সমস্যাটা ফেস করে থাকেন, এবং একটা টার্ম অনেক বেশি জনপ্রিয় বা বেশি শোনা যায়, সেটা হচ্ছে অ্যালোপেশিয়া। অ্যালোপেশিয়া নিয়ে অনেকের কাছ থেকে শোনা যায়, অনেকে বলে অ্যালোপেশিয়া কখনো ভালো হয় না, আবার অনেকে বলেন যে না অ্যালোপেশিয়া অ্যাকচুয়ালি রিভার্স করা যায়। স্যার আপনি কি বলবেন? অ্যালোপেশিয়া মানে চুল পড়া। অ্যালোপেশিয়া একটা আছে অ্যালোপেশিয়া এরিয়াটা। হঠাৎ দেখা গেল সকালবেলা মাথায় একটা জায়গায় চুল নাই, গোলাকৃতি জায়গায় চুল নাই। অনেকে মনে করে যে এটা তেলাপোকা খেয়ে ফেলছে, টাকে খেয়ে ফেলছে, সম্পূর্ণ একটু ভ্রান্ত ধারণা। এটা আননোন কজে এই চুলটা পড়ে। এটা কখনো কখনো আজকাল আবার রোগীরা সব গুগল সার্চ করে, বলে আমার কি অ্যালোপেশিয়া এরিয়াটাতে টোটালি সবে ইউনিভার্সালি, মানে মাথার সব চুল পড়ে যায়। কিন্তু এটা সেলফ রিজলভিং, আপনি ভালো হয়ে যায়। অনেকে পেঁয়াজ ঘষে ভালো হয়ে যায়, কিছু টুটকা ফুটকায় ভালো হয়ে যায়, কিন্তু এটা আসলে সেলফ রিজলভিং। এরপরে অ্যালোপেশিয়া আছে যেমন ফিব্রাইল, বিভিন্ন জ্বর, টাইফয়েড জ্বর হতে পারে, চিকুনগুনিয়া জ্বর হতে পারে, এই অনেক ফিভারের কারণে চিকেন পক্স হতে পারে। তো এই যে জ্বরের জন্য হয়, এটা কিন্তু জ্বর সারার পর কমে যায়। আর আসলে প্রেগনেন্ট উমেন, এটা পোস্ট পার্টাম মানে বাচ্চা হওয়ার পরে দেখা গেল চুল পড়া শুরু হচ্ছে অনেক, এটাকে বলে টেলোজেন এফেক্ট, এটাও কিন্তু ঠিক হয়ে যায়। এগুলো সব সেলফ রিজলভিং। আর সবচেয়ে বড় সমস্যা যেটা বলে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। অ্যান্ড্রোজেনেরই কথা জেনেটিক, ছেলেদের বিষয়, মেয়েদেরও কখনো বলে মেইল টাইপ অ্যালোপেশিয়া। ওটা অ্যান্ড্রোজেনিক বলে না, বলে মেইল টাইপ। বাট কারণে কি? তখন এক একটার এক এক ধরনের ট্রিটমেন্ট। মোস্ট অফ দি অ্যালোপেশিয়া সময় মতো ট্রিটমেন্ট করলে ইট ইজ রিভার্সেবল। সময় পেরিয়ে গেলে অনেকে আসে যে মাথার 3 ভাগের মানে 4 ভাগ 2 ভাগের মধ্যে 3 ভাগের 2 ভাগ চুল নাই, এটা ভেরি ডিফিকাল্ট। তখন যদি পিছনে চুলটা গ্রাফট করা যায়, কিন্তু যদি কেউ আর্লি স্টেজে ট্রিটমেন্ট করে, এটা ওষুধের মাধ্যমে ভালো হয়। ওষুধ মানে এর মধ্যে অনেক ট্যাবলেট, যেমন মিনোক্সিডিল আমরা জানি, মিনোক্সিডিল লাগানো হয়, খুবই ভালো। মিনোক্সিডিলটা টপিক্যাল, এখন মিনোক্সিডিল আবার খাওয়ার ওষুধ এসছে একই। এটা অনেক লো ডোজে খাওয়ায়, এটাও ভালো কাজ করে। তাছাড়া হরমোন দেওয়া হয়, যে ডিফেস্টরাইড, ফিনাস্ট্রাইড একসময় খুব নাম করেছিল, এখন আর ফিনাস্ট্রাইড ইউজ করতে না করে, এটা ক্ষতি করে, পুরুষদের নাই করা হয় এটা। এই জন্য আজকাল গত বছর থেকে 24 থেকে এটা নিষেধ করা হচ্ছে। তো এইরকম এভরিডে চেঞ্জ হচ্ছে। চুলের চিকিৎসা নাই অ্যালোপেশিয়া, এটা কথাটা ঠিক না। এটা আমরা অনেক চুলের রোগী দেখি, আমরা যখন ডাক্তারি চুল কোনো রোগ বলে কোনো শুনিই নাই 50-60 বছর আগে। এখন তো চুলের রোগ মানে আমার যদি 10টা রোগীর মধ্যে 3-4টে তো চুলের রোগ, 30-40% হেয়ার ডিজিজ। তো হেয়ার ডিজিজ মানুষের চুল পড়ার স্বাভাবিক প্রক্রিয়া। একটা মানুষের মাথায় যে চুলগুলি আছে, প্রতি 2 বছরে সেই চুলটা পরে নতুন চুল গজায়। মানুষের চামড়া পরিবর্তন 28 দিনে, আর চুল পরিবর্তনে 2 বছরে। তো যার বয়স 18 বছর 9 বার চুল পড়ে গেছে তার সব চুল, কিন্তু ওই চুল পড়াটা রোগ না। যখন দেখা যায় চুলের গজানো এবং পড়ার রেশিওটা উল্টাপাল্টা হয়, পরে বেশি গজায় কম, তখনই এটা অ্যালোপেশিয়া ট্রিটমেন্ট করতে হয়। তো ট্রিটমেন্ট করার আগে আমরা 2টা জিনিস করি। কয়টা চুল পড়তেছে সেটা আমার একটা ট্রিটমেন্ট আছে গণা, যে তার কয়টা চুল পড়ে, পার্সেন্টেজ হেয়ার করি। আর একটা ডেন্সিটি করি। আমার ডেন্সিটি মেট্রি আছে, ওইটা মাথায় দিয়ে কী হারে তার ডেন্সিটি ঠিক আছে, 20%, 30% বা 67 ডেন্সিটি দেখে তখন আমরা আগাই চুলের ট্রিটমেন্ট করতে। তো আমরা যদি জানি, তখন রুগী যখন পরের বারে আসে, অনেক সময় দেখা যায় চুলের স্বাস্থ্যটা ভালো। চুলের স্বাস্থ্য কখন খারাপ হয়? যদি এটা হরমোনাল কারণ হয়, তখন চুলটা একটা পশমের মতো হয়ে যায়, চিকন হয়ে যায়, তখন ভলিউম কমে যায়। আমার যখন যেটা হরমোনটা ঠিক মতো হয়, যেমন একটা প্রেগনেন্ট মহিলার চুলটা অনেক ভালো দেখা যায়, কারণ তার হরমোন বেড়ে যায়। তো হরমোন বাড়ার কারণে চুলের স্বাস্থ্যটা খুব ভালো দেখা যায়। এইটা কারণ কি? হরমোন। তো যদি হরমোনের আধিক্য না থাকে, যে বৃদ্ধ বয়সে চুল চিকন হয়ে পড়ে যায়, এটা কি? হরমোনের কারণে। তো এইখানে অ্যান্ড্রোজেনিক হরমোন আছে, DHT একটা হরমোন, এটা দিয়েও চিকিৎসা করানো যায় এবং ভালো চিকিৎসা। তো এই জন্য চুল আগে জানতে হবে কী কারণে চুল পড়ে, কী ধরনের অ্যালোপেশিয়া, কোন টাইপের অ্যালোপেশিয়া, এটা বুঝে যদি চিকিৎসা করায়, চুলের ভালো চিকিৎসা। যেমন PRP করায় আজকাল, PRP বেশ জনপ্রিয়, PRP অনেক জনপ্রিয়, সবাই জানে PRP। নিজের রক্ত নিয়ে এটার প্লেটলেট আলাদা করে গ্রোথ ফ্যাক্টর দিয়ে এটা চারিদিকে চুলের গোড়ায় ইঞ্জেকশন দেয় এবং বেশ ভালো, খুব জনপ্রিয়। মানুষও এটা নিজেরাই জানে। 8টা সিটিং, 10টা সিটিং, বা ইট ডিপেন্ডস অন। যদি 8টা সিটিংয়ের পরে না হয়, তো বুঝতে হবে যে PRPতে কাজ হবে না, হবে কি না এটা জানতে হবে, না করে বোঝাও যায় না। এই জন্য কয়েকটা করার পরে এটা কাজ করে। আচ্ছা স্যার, আমরা আরও কথা বলবো। আমাদের সাথে একটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে আপনার যা বলার অথবা প্রশ্ন করার সেটি করবেন। আমাদের সাথে আছেন স্যার। আমার বাসা জয়পুরহাট, আমার বয়স 40, আমার নাম কামরুন নাহান। তো মুখে মেজটা পড়ছে। আচ্ছা,
জি আমরা বুঝতে পেরেছি দর্শক, ধন্যবাদ আপনাকে স্যার। আমি আপনি কি করলে ভালো হবে এটাই পরামর্শ। আচ্ছা, মেস্তা যেটা আপনার মেস্তার প্রধান কারণ হইল মেস্তা আপনি ওষুধ লাগানোর পরে কমবে কিন্তু আবার হতে পারে। মেস্তাকে যদি আপনি ঠিক রাখতে চান একটা সান ব্লকার ক্রিম, এটা আপনি চুলার কাছে গেলে, রোদ্রে গেলে, গরমে গেলে এটা দিনের বেলা ব্যবহার করতে হবে। এটা রোদ্রে গেলে অবশ্যই। আর কিছু কিছু ডিপ্রেগমেন্ট এজেন্ট পাওয়া যায়, যেগুলি এজেন্ট মনোবেঞ্জকুইন আছে, বিভিন্ন ধরনের আছে, আজকাল অনেক কিছু পাওয়া যায়। তো ওইটা ব্যবহার করে প্রথম কমাইতে হবে, কমানোর পরে তখন সান ব্লকার দিয়ে এর ঠিক রাখতে হবে। এটা 3টা কারণ চিহ্নিত করি আমরা মেস্তার। 1 নম্বর হলো প্রেগনেন্সিতে এটা কারো কারো বেশি, মহিলারাই বলেন, এটা মেয়েদের এটা বেশি হয়, মেস্তা যেটাকে বলা হয়। তো এটা বিভিন্ন আছে, মেস্তা আছে, মেলানোডার্মা আছে, ফ্রিকেলস আছে, এই একই ধরনের রোগ, সেখানে হরিস নিবাস আছে। কিন্তু মেস্তা যেটা বলা হয় সেটা প্রেগনেন্সি রিলেটেড, অথবা কেউ যদি জন্ম নিয়ন্ত্রণ বড়ি খান তাইলে আপনাদের হতে পারে। 3 নম্বর হলো 3টা পি, ফটো সেন্সিটিভ, সানলাইট, ফটো মানে সাইন, আর পিল মানে জন্ম নিয়ন্ত্রণ পিল, 3 হলো প্রেগনেন্সি। তো এই 3টার সমন্বয় হলে কিন্তু এটা অনেক সময় দেখা যায় এটা বেশি হয়। তো আমরা চেষ্টা করি ক্রিম দিয়ে ভালো, এখানে খাওয়ার ওষুধ বেশি দরকার হয় না। তো আজকাল খাওয়ার ওষুধ আমরা দিই, এটাকে বলা হয় অরাল সানব্লকার, অর্থাৎ খাওয়ার সানব্লকার পাওয়া যায়। এটা খেলে সূর্য রশ্মিকে এটা প্রোটেকশন করে। স্যার খাওয়ার সানব্লক খেলে কি আর অ্যাপ্লাই করার প্রয়োজন নেই? দুইটাই লাগে, ডাবল গান থেরাপি, দুইটাই লাগে। আর সবচেয়ে ভালো রোদে যাবেই না, মেকআপ করে যাবে এবং মুখ ঢেকে যাবে, ছাতা মাথায় দিয়ে যাবে, যতটুকু সম্ভব হিট এবং সান অ্যাভয়েড করতে হবে। ধন্যবাদ স্যার। এবং যেটা আমরা বুঝলাম আসলে স্কিনের যে কোনো প্রবলেমের সলিউশন সবার আগে বোধহয় সানব্লকটা খুবই দরকার করতে হবে। স্যার বয়সের কথা যেহেতু আসলো, অনেকেই বলে থাকেন যে একটু বয়স বেশি হয়ে গেলে বা বয়সের দিকে যেতে থাকলে তখন আর হেয়ার আর স্কিন ঠিক হতে চায় না বা এটার ডেভেলপ প্রপারলি হয় না, এটা স্যার? আচ্ছা, বয়সের ব্যাপার হলো কি হরমোন, কারণ শরীরের সৌন্দর্য সব কিছু হরমোনের উপর নির্ভর করে। হরমোনটা যেমন একটা পুরুষ মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার অ্যান্ড্রোজিক হরমোনটা কমে যায়। যখন অ্যান্ড্রোজেন কমে এই কুচকিয়ে যায়, স্কিনটা ড্রাই হয়ে যায়, স্কিনটা রাফ হয়ে যায়, চুলটা হরমোন না থাকার কারণে চুলটা সরু সরু পাতলা হয়ে যায় এবং টাক পড়তে থাকে। ওই বার্ধক্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তখন আজকাল কিন্তু এটাকে বলে ART, অ্যান্ড্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হয়। জেল পাওয়া যায়, স্ট্রিওজেল, এটা ব্যবহার করতে পারে। মেয়েদের আবার স্ট্রিওজেল পাওয়া যায়। মেয়েদের যখন মেনোপজ হয়ে যায়, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যায়, তখন কিন্তু হরমোন কমে যায়, তখন চামড়া কুচিয়ে যায়, তারপর চুলকানো শুরু হয়, এই বিভিন্ন জায়গায় হাত কুচিয়ে যায়। তখনও যদি কেউ, এটাকে বলা হয় এই HRT, ওইটা ART HRT, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করা যায়। ওইটার জেল পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়, ওইটা করে কিন্তু ভালো থাকা যায়। আরেকটা জিনিস হলো স্কিনটা ড্রাই হয়ে যায় হরমোন না থাকার কারণে, তখন ড্রাইনেস জন্য বিভিন্ন ইমোলিয়েন, বিভিন্ন রকম তেল, এগুলি ব্যবহার করতে এবং ভালো ভালো বডি ওয়াশ, এতে মানে সামান্য করে সব বডি ওয়াশ ব্যবহার করেন, বডি ফেস ওয়াশ ব্যবহার করেন। তাতে মানে যত বেশি পরিপাটি যত্ন করবে বয়স বাড়তে বাড়তে, কারণ বৃদ্ধদের বেশি পরিপাটি দরকার। যত পরিপাটি বেশি, এটা ইয়াং মানুষের এত বেশি লাগে না, কিন্তু বৃদ্ধ হলে অনেক কিছুই লাগে। তো যখন বয়স বাড়বে তখন প্রসাধনী বেশি ব্যবহার করতে হবে। আমাদের সেই ইয়াংরা প্রসাধনী ব্যবহার করে। আমরা দেখছি বিদেশে, ইউরোপিয়ান কান্ট্রিতে, আমেরিকাতে বুড়া মহিলার সবচেয়ে বেশি সাজগুজ করে, তাদেরই আসলে এটা বেশি, তাদেরও বেশি প্রয়োজন। স্যার আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোন নিয়ে নিচ্ছি। দুঃখিত দর্শক, ফোনটি সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি আবারও যদি চেষ্টা করেন আমরা আপনার সাথে কথা বলতে পারবো। স্যার আমরা জানছিলাম যে একটু বয়স হলে আমাদের স্কিনটাকে অথবা আমার হেয়ার ক্ষেত্রে টেক কেয়ার বেশি করা উচিত। স্যার এছাড়া এখন তো আসলে ধুলাবালি, পলিউশন, যাদের বাইরে কাজ করতে হয়, এই সব কিছু মিলিয়ে যারা আসলে রেগুলার বাইরে বের হয় তাদের জন্য একটা বেসিক কেয়ার যদি আপনি বলতেন। আমাদের সবচেয়ে বড় জিনিস, আমাদের এই ঢাকা শহরটা পৃথিবীর অন্যতম একটা পলিউটেড শহর। আচ্ছা, ঢাকা, বেইজিং, দিল্লি বলা হয়, কম্পিটিশন দেয় কে কার চেয়ে বেশি পলিউটেড। আচ্ছা, টরন্টোতে যদি পার্টিকেল লেভেল থাকে 8-9, এখানে থাকে 80-90। তো এই জন্য বাইরে যারা বেরোবেন, প্রথম কথা ধুলাবালির থেকে নিজেকে সাবধান থাকতে হবে। বাইরে থেকে আসার পরেই ভালো করে হাত মুখ ধুতে হবে। হ্যান্ড ওয়াশ ভেরি ইম্পর্টেন্ট, হ্যান্ড ওয়াশটা করবে, মুখ ধুবে। এই পরিষ্কার পরিচ্ছন্ন যত বেশি থাকা যায় বাইরে যারা যাবে। এবং শ্যাম্পুর ব্যাপারে অনেক প্রশ্ন করেন, আমি কি ডেইলি শ্যাম্পু করব? একটু সমস্যা হলো হালকা ক্ষারযুক্ত শ্যাম্পু ডেইলি ব্যবহার করতে পারেন যদি আপনি ধুলাবালির মধ্যে থাকেন। না আপনি এসে গাড়িতে গেলেন, কোনো ধুলাই লাগলো না, তখন দরকার নাই। এটা শ্রমিকের প্রয়োজন, বা যারা রিক্সায় যায় বা মাঠে ঘাটে যাইতে হয়, মাঠে কাজ করতে হয়, মাঠকর্মী, তাদের প্রয়োজন।
প্রয়োজন হয়তো তার আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য যেমন শ্যাম্পু ব্যবহার করতে হইতে পারে, বা হাত মুখ সবাইকে ধুতে বাড়িতে আসে। এবং এখানে হলো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যত বেশি সাবধান, রোদ্রে গেলে সানপ্রকাশ দিতে হবে, ছাতা ব্যবহার করতে হবে, অথবা একটা গ্রামের কৃষক মাঠে কাজ করে তাকে মাথাল ব্যবহার করতে হবে, তার ঘামলে ঘাম মুছে ফেলতে হবে। তো এইভাবে প্রোটেকশনের জন্য যেগুলি দরকার, এগুলি বেসিক যে জিনিসগুলো দরকার সেগুলো আমাদেরকে করতে হবে। স্যার আমাদের সাথে ফোন আছে আরেকটি, আমরা নিয়ে নিচ্ছি ফোনটি। দর্শক আসসালামু আলাইকুম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার নাম পরিচয় দিয়ে আপনার যে প্রশ্ন করার করবেন। আসসালামু আলাইকুম আপু, আমি হ্যাপি বলতেছিলাম মিরপুর থেকে। জি আপু, শুনতে পাচ্ছি। হ্যালো আপু, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। একটু কথা বলতে চাচ্ছিলাম আমার ছেলের বিষয়ে একটু। আমার ছেলের বয়স হচ্ছে 14, তো ওর হঠাৎ করে স্যার অ্যালার্জি দেখা দিচ্ছে। মনে করেন এই যে কোনো কিছু খাওয়ার সঙ্গে সঙ্গে মানে কিছুক্ষণ পরেই আপনার অ্যালার্জি পুরো মাথার থেকে একদম পা পর্যন্ত ভরে যায়, মানে একদম মানে ফেলানো যায় না, মানে কোথাও জায়গা থাকে না, এরকম মানে অ্যালার্জিটা ওঠে। তো আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাচ্ছিলাম, যেহেতু আপনার হসপিটালটা কোথায় আমি সেটা আমি শুনছি শুধু পান্থপথের ওদিকে, কিন্তু আমি ঠিকানাটা জানি না। যদিও স্যার আমাকে এটা একটু বলবেন, আর আমার এই ছেলের স্কিনের বিষয়ে একটু এটা বলবেন কি খেলে, এবং ওষুধও কিন্তু শুধু খায়, এটা তো মানে ওষুধটা যে খাওয়াই, তো এটা ওষুধ খেলেও আপনার এটা যাইতেছে না স্যার। ঠিক আছে স্যার, আমার এখন কিভাবে, আমার দুটো ছেলে এই অবস্থা। ধন্যবাদ। আচ্ছা, এক নম্বর ঠিকানা আপনি অনলাইনে আমার নাম দিলেই পাবেন, ঠিকানার প্রয়োজন নাই। আর 2 নম্বর হলো অ্যালার্জির যে বললেন কিছু খাইলে হয়, এটা কিন্তু সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। কারণ খাওয়ার অ্যালার্জি খুবই কম। আমরা টেস্ট করে দেখি ধুলাবালিতে অ্যালার্জি, রঙে অ্যালার্জি, মশায় অ্যালার্জি, পোকামাকড় অ্যালার্জি, অনেক ধরনের অ্যালার্জি, খাওয়া অ্যালার্জি খুব কম। তো এটা আমরা টেস্ট করি, কোন ফুডে অ্যালার্জি, এনভায়রনমেন্ট অ্যালার্জি টেস্ট করে বের করা যায়, 1 নম্বর। 2 নম্বর হলো আমরা আজকাল দেখা যায় ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া, অর্থাৎ অজানা কারণে অ্যালার্জি, কোনো কারণেই পাওয়া যায় না। তো অ্যালার্জির জন্য যেটা হয়, যদি তার আইজি লেভেলটা বেশি থাকে, যেভাবে বলছে নাক মুখ ফুলে যাচ্ছে, সিরাম আইজি বেশি, আজকাল আইজি অ্যালার্জির জন্য নতুন একটা অমালিজুমান একটা ইঞ্জেকশন হচ্ছে, এটা দিলে খুব ভালো ফলাফল পায়, আইজি কমে যায়, এই জন্য অ্যাজমা কমতে পারে, অ্যালার্জি কমতে পারে। এটা বের করতে হবে তার আইজি লেভেল কত, কিসে অ্যালার্জি, এটা অ্যান্টিহিস্টামিন খাচ্ছে খাক। তারপরে টেস্ট করার পরে আমরা আপনার বাচ্চাটাকে হয়তো ভ্যাকসিন দিতে পারি, অথবা যেসব প্রচলিত চিকিৎসা দিব। তবে এখানে হতাশ হওয়ার কিছুই নেই, তবে ওরা সবই খাওয়ান, কোনো খাওয়া নিষেধ নাই, খাক। টেস্ট করে যখন দেখবো, দেখা গেলো কিসে অ্যালার্জি আছে, মিষ্টি কুমড়া সবই খায়। আমার এই রুগী ছিল কিছু অ্যালার্জি নেই, মুসুরের ডাল খাইলেই চোখ চুলকায়। পরে টেস্ট করে আসলে মুসুর অ্যালার্জি, উনি মুসুর ডাল ছেড়ে দিলেন। আজ 22 বছর পর আমার কাছে আসছিল আর অ্যালার্জি নাই। আচ্ছা, কারণ বের করতে হবে, অ্যালার্জির কোন চিকিৎসাই প্রয়োজন হয়। আচ্ছা, আমাদের জানতে হবে আসলে কোন কারণে বা কোন ফুড অ্যালার্জিটা হচ্ছে, এবং সেটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে সেটারও চিকিৎসা আছে। এটা নিয়ে আসলে এখন ঘাবড়ানোর কিছু নেই। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান স্যার। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। এই যে মিডিয়াগুলি যে কত মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে, কোটি মানুষ সাহায্য করতে পারে এই অনুষ্ঠানের মাধ্যমে, তো আমি অনেক বেশি কৃতার্থ আমাকে এখানে আনার জন্য। তো আমি দর্শকদের শুধু এটাই বলবো, চর্মরোগের ব্যাপারে নাম্বার 1 পরিষ্কার পরিচ্ছন্নতা, আর 2 নম্বর গুজবে কান দিবেন না, যে যা বলে দৌড়াদৌড়ি করবে না, যে যা বলে সেখানে যাবেন না। আপনারা আর যে স্কেবিস সম্বন্ধে আলোচনা করছি, স্কেবিস ফ্যামিলির যারই হোক সবাই একসঙ্গে চিকিৎসা করবেন, প্রয়োজনে একসঙ্গে ওষুধ খাবেন, একসঙ্গে সব কাপড় চোপড় ধুবেন। আর চর্মরোগের ব্যাপারে প্রথম কথা হলো, চর্মরোগ কোনো রোগই না। যদি আপনার ঠিকমতো যদি রোগটা আপনার নিয়ন্ত্রণ করতে চান, করতে পারবেন। এটা কোনো চর্মরোগে অনলি মরবিডিটি, মর্টালিটি, চর্মরোগের রোগী কম মারা যায় নাই বললে চলে, তবে অনেক কষ্ট। ওই কষ্ট লাঘব করার জন্য চর্মরোগ চিকিৎসা, একজন ভালো চিকিৎসকে যাবেন। আর টুটকা ফুটকা এটা সেটা করবেন না, রাস্তাঘাটে মাইকের মাধ্যমে ওষুধগুলি ব্যবহার করবেন না, ঢুল কোম্পানির মলম আছে করবেন না, একজন অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করবেন। সেটা আপনার উপজেলা স্বাস্থ্যকেন্দ্র করতে পারেন, আর জেলায় করতে পারেন, যেখানে চান সেখানে, যেগুলো সাধারণ জেনারেল ফিজিশিয়ানও চিকিৎসা দিতে পারে। তাই কোয়ালিফাইড চিকিৎসা করবেন, তাইলে আপনার কোনো সমস্যা নেই। চর্মরোগ যদি কোনো কারণে কমপ্লিকেটেড হয় তাইলে প্রবলেম হয়, নাইলে এটা কোনো সমস্যা না। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আর আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের আয়োজনে এসে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলতে পেরেছি, এবং লাইফ অ্যান্ড বিউটির পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে সব সময়কার মতো এবারও অনেক অনেক শুভকামনা স্যার আপনার জন্য। ধন্যবাদ।
দর্শক আজ এখানে শেষ করছি, দেখা হবে আবারও আগামী পর্বে। নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন, নিজের পরিবারের যত্ন নিন এবং অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।